Fashal hasini gerong kok samtho 2025-26 bishini rangthong bishini bagai bajet tubuka hasini rangthong tangbitri montri pranil sinharai. Bajet tubu jaka 32,423 crore 44 lakh rang. Thangnai bishini salai 16.61% kabang ngha. Ashala bidanshuba bajet tubu gona kitingai. Joto bajet ni rang bobahaki khlaijaknai abo khulogai saka montri pranil sinharai. Bosaka haste hapang tabuk tax nana di bagai yapri kebang no nahaka abani bisingka GST Gyan Kendra Teknologi ni bisingtei tabuk fake rogno haino sinui manai aboni bagai unit khalani okoro saka Rangthong tangbutini mantri tebo saka 2025-26 rangthong ni bisho Mohanpur Kolanpur Bishalgor Monogat Doton Bariwo Katal Motor Stand Saram Jagnai Aboni bo Mukhyamantri Konna Biba Yojana bo scheme siang jagnai Aborono karibo rangthong tangbutini mantri Bkhastri Hangkorni tongo suntana lukuro awliwo faiyake tongrani bagai shep khlainani bagai akongrobo saka 121টি ভিলেজ অর্গানাইজেশন এবং 20টি ক্লাস্টার লেভেল ফেডারেশন গঠন করা হয়েছে। রিভলভিং ফান্ড হিসাবে 14,33 লক্ষ টাকা 3,595টি স্বসহায়ক দলকে প্রদান করা হয়েছে এবং কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড হিসাবে 4,081টি স্বসহায়ক দলকে 68,01 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 13,160টি স্বসহায়ক দলকে বিভিন্ন আয় সৃষ্টিকারী কর্মকাণ্ডের বৃদ্ধি ও বিকাশের জন্য সর্বমোট 320,42 লক্ষ টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। সর্বমোট 1,133 জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডারকে নিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন কৃষি সখী, পশু সখী, মৎস্য সখী এবং কৃষি উদ্যোগ সখীরা। এখন পর্যন্ত 83,424 জন স্বসহায়ক দলের মেন্টরদের লাখপতি দিদি বানানো হয়েছে বিভিন্ন উদ্যোগ হস্তক্ষেপের মাধ্যমে। 2025-26 অর্থবর্ষে 3,500টি সমষ্টি ভিত্তিক প্রতিষ্ঠান তথা স্বসহায়ক দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য রিভলভিং ফান্ড প্রদান করা হবে এবং 4,500টি স্বসহায়ক দলকে একটি কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড প্রদান করা হবে। এ উদ্দেশ্যে 75 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। 1,14,630 জন মহিলাকে সম্ভাব্য লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন সদর্থক হস্তক্ষেপের মাধ্যমে সম্ভাব্য লাখপতি দিদিদের আয়ের স্তর বৃদ্ধি করা হবে, যাতে তারা প্রগতির পথে এগিয়ে পারেন এবং লাখপতি দিদি হয়ে উঠতে পারেন। পঞ্চায়েত ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025 আওতায় 60টি পুরস্কার বিজয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে পঞ্চায়েত দপ্তর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় সারা দেশ থেকে 2,50,000 পঞ্চায়েত অংশগ্রহণ করে। এই পুরস্কারগুলি স্থানীয় গ্রামীণ স্বশাসিত প্রতিষ্ঠানগুলির সমষ্টি উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাপনা পরিচালনায় রাজ্যে উৎকর্ষকে প্রতিফলিত করে এবং সেই সঙ্গে রাজ্য সরকারের গ্রাম উন্নয়নের প্রতি দায়বদ্ধতাকে বোঝায়। 2024-25 অর্থবর্ষে 10,433 জন নির্বাচিত অংশগ্রহণকারীকে প্রশিক্ষিত করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে NLU ত্রিপুরা, কেরালা ইনস্টিটিউট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সিপার্ডের মতো প্রতিষ্ঠানসমূহের সাথে পার্টনারশিপ করা হয়েছে। RGSA প্রকল্পের অধীনে 37টি পঞ্চায়েত ভবন নির্মিত হয়েছে এবং আরও 21টি ভবন নির্মাণের কাজ চলছে। উত্তর ত্রিপুরা ও খোয়াই জেলায় 2টি DPRCর নির্মাণ কাজ চলছে। রাজ্য জুড়ে সর্বমোট 58টি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারকে উন্নীতকরণের কাজও চলছে। 8টি RLB-কে পঞ্চায়েত লার্নিং সেন্টারে উন্নীতকরণে নির্বাচিত করা হয়েছে। 475টি পঞ্চায়েতের প্রতিটিতে একটি করে কম্পিউটার সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক ও মৌখিক পরিষেবামূলক অভিযোগ সমূহকে দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের জন্য আমার সরকার নামক একটি উন্নত মানের ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল চালু হওয়ার পর থেকে এখন অবধি 60,000 অভিযোগ তোলা হয়েছিল এবং যার মধ্যে 98% অভিযোগের নিষ্পত্তি হয়েছে। PRI এর জনপ্রতিনিধিদের ট্রেনিং, নিউজ অ্যানালিসিস এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে মূল্যায়ন করার জন্য সিপার্ডের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যস্তরীয় পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে সার্টিফিকেশন কোর্স চালু করার জন্য ন্যাশনাল ল ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করা হয়েছে। এই ইউনিভার্সিটি RLB-গুলিতে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান প্রস্তুতিতে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করবে।
পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট সংস্কারের জন্য 14,05,00,000 টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আমি 2025-26 অর্থ বছরে RGS এর অধীনে পশ্চিম ত্রিপুরা জেলায় 2 কোটি টাকা ব্যয়ে একটি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার গড়ে তোলার প্রস্তাব করছি। রাজ্যের 27টি পঞ্চায়েতের প্রতিটিতে 1টি করে পঞ্চায়েত লার্নিং সেন্টার এবং 61টি পঞ্চায়েত ভবন নির্মাণ করা হবে এবং এই কাজের জন্য 22,02,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি 2025-26 অর্থবর্ষে সমস্ত সভাধিপতিদের কার্যালয়ের জন্য নতুন গাড়ি প্রদান করার প্রস্তাব করছি। পানি জল সরবরাহ কেন্দ্র এবং রাজ্য সরকার প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে নিরাপদ পানীয় জল সরবরাহ করা। রাজ্য সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন করে চলেছে। জল জীবন মিশন চালু হওয়ার আগে রাজ্যে মাত্র 24,502টি অর্থাৎ 3.3% গ্রামীণ পরিবারে পানীয় জল সরবরাহের জন্য নল সংযোগ ছিল। 2019 সালে জল জীবন মিশন শুরু হওয়ার পরে থেকে এই পর্যন্ত রাজ্যের 6,16,122টি অর্থাৎ 82.06% গ্রামীণ পরিবার ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন প্রদান করা হয়েছে। গত 5 বছরে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার মোট 3,221,11,00,000 টাকা ব্যয় করেছে। 2025-26 অর্থ বছরে রাজ্যের অবশিষ্ট সমস্ত গ্রামীণ পরিবারকে পানীয় জল সংযোগ আওতায় আনতে 568টি গভীর নলকূপ, 1,114টি ক্ষুদ্র ব্যাসের গভীর নলকূপ ও 284টি নতুন উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের এবং সেই সাথে 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা চলছে। শৌচ এবং স্বচ্ছতা এবং সম্পদ রক্ষণাবেক্ষণ 2014 সালে চালু হওয়া স্বচ্ছ ভারত মিশন ভারতের গ্রামীণ অঞ্চলগুলিকে ওপেন ডেফিকেশন ফ্রি করার মাধ্যমে এক অভাবনীয় রূপান্তর ঘটিয়েছে। বর্তমানে এই মিশনের লক্ষ্য হচ্ছে ODF+ উদ্যোগ, যার মাধ্যমে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় সমাজে অংশগ্রহণ সুনিশ্চিত করে প্রযুক্তি অন্যান্য প্রকল্পের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। 2024-25 অর্থ বছরে ত্রিপুরার 25,666টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 170টি সামাজিক গণশৌচাগার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে 2,626টি কমিউনিটি কম্পোস্ট পিট এবং 612টি সেগ্রিগেশন শেড এবং 668টি বর্জ্য পরিবহন যান এবং 3টি গ্রামীণ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও 1,603টি কমিউনিটি শকপিট, লিসপিট, ম্যাজিক পিট এবং 594টি ড্রেনেজ চ্যানেল দূষণ জল ব্যবস্থাপনার জন্য নির্মাণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য 25,930টি ISHL এবং 471টি CSC, 293টি সেগ্রিগেশন শেড, 493টি ওয়েস্ট ট্রান্সপোর্ট ভেহিকেল, 15টি PWM ইউনিট, 12,194টি কমিউনিটি শকপিট, লিসপিট এবং ম্যাজিক পিট, 3,573টি ড্রেন এবং 15টি ফিকাল স্ল্যাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজগুলি সমাধানের জন্য 148,68,00,000 টাকা ব্যয় করা হয়েছে। বন ভারত সরকারের বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রকের উদ্যোগে এক পেড় মা কে নাম অভিযান বাস্তবায়নে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অভিযানের আওতায় ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণের মাধ্যমে 34,25,133টি চারা গাছ রোপণ করা হয়েছে। 2024 সালে 5 জুলাই ত্রিপুরা বন দপ্তর একটি গণ বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সফলভাবে সংগঠিত করেছে। সকাল 10টা থেকে 10টা 5 পর্যন্ত 5 মিনিটে সারা রাজ্যে 6,21,551টি চারা গাছ রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, CAPF, ত্রিপুরা পুলিশ, JFMC, EDC, BMC সদস্যগণ ও সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে পরিবেশ ভারসাম্য রক্ষা ও বন সৃজনের উদ্দেশ্যে 9,856 একটা এলাকা বনায়নের আওতায় আনা হয়েছে। এছাড়া রাস্তার ধারে 313 কিলোমিটার দীর্ঘ এলাকায় এবং 24 কিলোমিটার দীর্ঘ নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ত্রিপুরা জাইকা প্রকল্পের অধীনে 10,000 হেক্টর অবক্ষয়প্রাপ্ত বনভূমি সফলভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় যুবক ও মহিলাদের দক্ষতা বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁশভিত্তিক হস্তকারু শিল্প, মৎস্যচাষ, শূকর প্রতিপালন, বেকারি, আচার প্রস্তুতি, মোমবাতি তৈরি, শুকনো মাছ প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব পর্যটন ইত্যাদির মাধ্যমে
5 সহস্রাধিকেরও বেশি বেনিফিশিয়ারি স্বনির্ভর হয়ে উঠেছেন। জার্মান KfW অর্থায়নে ক্লাইমেট রিসাইলেন্স অফ ফরেস্ট ল্যান্ডস্কেপ ইন ত্রিপুরা নামক বাইরে থেকে সাহায্যপ্রাপ্ত প্রকল্প বা ত্রিপুরা IGDC2 প্রকল্পটি বর্তমানে ধলাই জেলার আমবাসা, সালেমা, দুর্গাচমনি, মনু, ছামনু, গন্ডাচর, রৈসাবাড়ি ও গঙ্গানগর এই 8টি ডেভেলপমেন্টাল ব্লক এবং উত্তর ত্রিপুরা জেলার জম্পুহিল, দশদাও, দামছড়া এই 3টি ডেভেলপমেন্টাল ব্লকের 129টি গ্রাম বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ 32.90 মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 253 কোটি 20 লক্ষ টাকা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছেন এবং জনগোষ্ঠী তথা প্রায় 1,30,000 মানুষ উপকৃত হবেন। 2020-21 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে 3,228.3 হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট নামক একটি নতুন প্রকল্প বিশ্ব ব্যাংকের সহায়তায় ও ত্রিপুরা বন দপ্তরের মাধ্যমে বাস্তবায়নের পথে। এই প্রকল্পটি রাজ্যের 821টি গ্রামে বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক আর্থিক সহায়তার অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ হয়েছে 1,763 কোটি টাকা এবং এই প্রকল্পের সহায়তা পাবে জাইকোপাত IGDC প্রকল্প বহির্ভূত রাজ্যের বন ও নির্ভর জনগোষ্ঠী। 2025-26 অর্থবর্ষে বন দপ্তর বিভিন্ন বনায়ন সম্পর্কিত ক্রিয়াকলাপ তত্ত্বাবধানে বাস্তবায়ন রিয়েল টাইম ডাটা প্রাপ্তির জন্য স্টেট অফ দ্য আর্ট যন্ত্র সম্মিলিত তথ্য প্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তথ্য প্রযুক্তি আমাদের রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে ডিজিটাল ইন্ডিয়া ভার্সিটি ডিভিশনের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই ঐতিহাসিক মাইলফলকের সূচনা হয় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ভার্সিটি রাজ্যম শীর্ষক রাজ্যভিত্তিক কর্মশালার মাধ্যমে। এই কর্মশালায় এই অঞ্চলে ডিজিটাল ও ভাষাগত ক্ষমতায়নের উন্নতির উদ্দেশ্যে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়। ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার 2010 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে উন্নত মানের কম্পিউটার ও তথ্য সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে অত্যন্ত শক্তিশালী সাইবার নিরাপত্তা ফ্রেমওয়ার্ক এর সহায়তায় রাজ্য সরকার এই ডাটা সেন্টারের আধুনিকীকরণের 5 বছরের জন্য 65,40,00,000 টাকার প্রকল্প অনুমোদন করেছে। এতে ডাটা ম্যানেজমেন্ট উন্নত হবে, সাইবার নিরাপত্তা বৃদ্ধি পাবে। সরকারি ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং ল্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট নামক প্রকল্প রূপায়ণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 2,275 কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং প্রজেক্টের অধীনে করণীয় কাজ দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং মোট কাজের প্রায় 70% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্যভিত্তিক শক্তিশালী ও রাজ্যের শক্তিশালী কার্যকর বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের বিপুল অর্থায়নে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামক প্রায় 1,800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প এখন বাস্তবায়নের প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়ন রাজ্যকে এক নতুন বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্কের সুবিধা প্রদান করবে, যার ফলে বিদ্যুৎ সঞ্চালজনিত ত্রুটি ন্যূনতম মাত্রায় নেমে আসবে। রাজ্যে অনেক মানুষ যে এখনো তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি এই সম্পর্কে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সচেতন। তাদের এই দুর্ভোগ দূর করার জন্য রাজ্য সরকার যত উপযুক্ত উদ্যোগ গ্রহণ করেছে, যাতে অতীতকাল থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যায়। রাজ্য সরকারের সেই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সবগুলি জেলা মিলিয়ে 24,660 গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের PM জনমন প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীভুক্ত 11,692 বেশি গৃহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই প্রকল্পটির অধীনস্থ সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির মাধ্যমে এই পরিবারগুলির জীবন আরও স্বাচ্ছন্দ্যময় উঠবে। পুনর্নবীকরণযুক্ত শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি বর্তমানে অকৃত্রিম পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় অন্যতম প্রধান সাধন হয়ে উঠেছে। প্রত্যন্ত এলাকার থেকেও যেখানে প্রচলিত শক্তি গিয়ে পৌঁছায়নি, সেসব এলাকার মানুষদের জীবনযাত্রা এটি ইতিমধ্যে পরিবর্তন এনেছে। আমরা সবাই জানি যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রটিতে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপসমূহ আমাদের আদরণীয় ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির দ্বারা প্রশংসিত হয়েছে। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে গ্রাম শহর সরকারি প্রতিষ্ঠানসমূহে
গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্প, সোলার মাইক্রোগ্রিড, সোলার স্ট্রিট লাইট, সোলার হাইমাস, সোলার অফগ্রিড ও গ্রিড টাই পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি প্রকল্প রূপায়ণ করেছে। রাজ্য সরকার 26 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং 2030 সালের মধ্যে রাজ্যের মোট শক্তি উৎপাদনের নিরিখে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য 813.50 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি কেন্দ্র স্থাপনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও PM সূর্য ঘর মুফত বিজলি জোয়ার নামক একটি নতুন প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে জনসাধারণের বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে দ্বিমুখী সুবিধা প্রদান করবে। এটি সারা রাজ্য জুড়ে বাস্তবায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 12,726 জন গ্রাহক এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 3,238টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে 162 জন গ্রাহকের বাড়িতে ইতিমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 562 কিলোওয়াট পিক। এই প্রকল্পের মেয়াদ 2026-27 অর্থ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর মূল কাজ 2025-26 অর্থ বছরে সম্পন্ন হয়ে যাবে। PM সূর্যকর মুফত বিজলি যোজনার অধীনে জনসাধারণকে তাদের বাসগৃহ ছাদে রুফটপ গ্রিডযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 85,800 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে গৃহস্থ পরিবারগুলি তাদের বিদ্যুৎ বিলের খরচ উল্লেখযোগ্য মাত্রায় সাশ্রয় করতে পারবে। PM ডিভাইন প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রত্যন্ত পার্বত্য এলাকায় বসবাসকারী পরিবারগুলি যাতে প্রায় বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পায় সে উদ্দেশ্যে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট দ্বারা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য উপযুক্ত স্থান শনাক্ত করেছে। এখনো পর্যন্ত 274টি ক্লাস্টারে মোট 9,253টি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই উদ্যোগের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রম, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এই কাজের জন্য 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়িত হবে। ইতিমধ্যে PM ডিভাইন প্রকল্প ও রাজ্য সরকারের প্রকল্প অধীনে 132টি বসতিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। PM কুসুম যোজনার অধীনে রাজ্য সরকার কৃষকদের জন্য সৌরশক্তি পরিচালিত পাম্পের মাধ্যমে জলসেচ বাস্তবায়ন করছে, যার ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং শস্য চাষও দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় 4,332টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও 4,000টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপনের কাজ চলছে। এই যোজনার দ্বারা কৃষকদেরকে কৃষিকাজের নিমিত্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যে বিদ্যমান গ্রিডের সাথে সংযুক্ত পাম্প সমূহকে সৌরশক্তিকরণ করা হচ্ছে। অপরপক্ষে এই যোজনাটি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলে বোঝা দূর করতে সহায়তা করবে। এই উদ্দেশ্যে 105 কোটি টাকা ব্যয় করা হবে। এই যোজনাতে এমনও সুযোগ রাখা হয়েছে যাতে একজন কৃষক তার কাছে পড়ে থাকা খালি পতিত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কাছ থেকে এই উৎপাদিত সৌর বিদ্যুৎ বিক্রয় করে উল্লেখযোগ্য পরিমাণে আয় করতে পারে। ত্রিপুরা বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস স্থাপন করা হবে। রাজ্য সরকার সমস্ত পানীয় জল সরবরাহের পাম্পগুলি সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করার চেষ্টা করবে। আগরতলাতে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য 25 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। সমস্ত ব্লক কার্যালয় সমূহকে সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করা হবে। নগর উন্নয়ন আমাদের রাজ্যের সবার জন্য ঘর এই লক্ষ্যে চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এর ফলাফল স্বরূপ বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিভিন্ন পুরস্কার দ্বারা রাজ্যের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর প্রারম্ভে থেকে এখন পর্যন্ত 70,172টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে শহর এলাকাতে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় 23,823টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 1,295টি গণশৌচাগার নির্মিত হয়েছে রাজ্যে 20টি পৌর এলাকায়। 13টি লিগ্যাল ডাম্প সাইট চিহ্নিতকরণ করা হয়েছে রাজ্যে 13টি পৌরসংস্থার জন্য। 16টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধা কেন্দ্র চালু করা হয়েছে। সর্বমোট 282 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা এবং প্রদান করা হয়েছে বিভিন্ন কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য, যেগুলি নির্মাণে বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগরতলার কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত পৌর এলাকার নর্দমার সময় অপরিষ্কার জল পরিষ্কার করার জন্য
সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সমূহে নির্মাণ কাজ চলছে। রাজ্য সরকার বিভিন্ন পৌর সংস্থায় নিযুক্ত স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করছে এবং সেই জন্য নিয়মিতভাবে সময়ে সময়ে স্বাস্থ্য শিবির এবং সুরক্ষামূলক টুল কিট বিতরণের কাজ চলছে। ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে আইসিপি স্থলবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়ক উন্নয়ন প্রকল্পে সেই সড়কটিকে 4টি লেন বিশিষ্ট সড়কে পরিণত করার 55 কোটি টাকার কাজ, আখাউড়া খাল পুনর্নির্মাণ করা, উজ্জয়ন্ত প্রসাদ উদ্যান এবং সমন্বিত এলাকার পুনর্নির্মাণ, লেজার আলো সহযোগে মিউজিক্যাল ফাউন্ডেশন এবং নির্মাণ করার কাজ, যার জন্য ব্যয় ধার্য করে 37 কোটি 59 লক্ষ টাকা এবং 8 MLD সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আখাউড়া একীকৃত স্থলবন্দরে, যার জন্য ধার্য হয়েছে 25 কোটি 86 লক্ষ টাকা। এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থবর্ষে 96 কোটি টাকা ব্যয়ে এয়ারপোর্ট রোডের 2 লেন থেকে 4 লেন উন্নতিকরণ এবং প্রস্তকরণের কাজ চলছে। 36 কোটি টাকা ব্যয় MBB কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদী তীর উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টটি বাস্তবায়নের মধ্যে দিয়ে যাচ্ছে। 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীবাজার, বিশ্রামগঞ্জ, মেলাগড়, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরে সম্পূর্ণ করা হবে। আমি আনন্দের সাথে আপনাদের অবগত করতে চাই যে আমাদের সরকার সাধ্যের মতো ঘর নীতি অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল সাধ্যের মতো গৃহ নির্মাণের একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা, ভূমি ব্যবহারে উৎসাহ প্রদান করা এবং আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নে পরিকল্পনা করা, যা একটি বহুমুখী নির্দেশনা সূচিত করে। এছাড়া আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল বর্ধিত পৌর এলাকাসমূহতে পৌর উন্নয়ন পরিকল্পিত নগর উন্নয়ন কাজ সম্ভব করে তোলা। উপনগরী স্যাটেলাইট টাউনশিপের স্কিমের আওতায় আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে 3টি উপনগরী স্থাপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিকল্পিত উপায়ে নগর উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে রাজ্য সরকার রেজিস্টার কোঅপারেশন অফিস, ত্রিপুরা কৃষি সমবায় এবং গ্রামোন্নয়ন ব্যাংক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির কম্পিউটারাইজেশনের কাজ শুরু করেছে। রাজ্য সরকার ক্রেডিট সমবায়, উপভোক্তা সমবায় এবং ভান্ডার বিপণন প্রক্রিয়াকরণ সমবায় সমিতি সমূহের পুনঃ উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে। স্বাগত পোর্টালের মাধ্যমে ইজ এবং ডুইং বিজনেসের অধীনে ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1974 অনুযায়ী সমবায় সমিতি সমূহের নিবন্ধীকরণের কাজ অনলাইন মোডে করা হচ্ছে। এখন পর্যন্ত এই পোর্টালটির মাধ্যমে 614টি সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে, তার মধ্যে 28টি কৃষি উৎপাদী সংস্থা অর্থাৎ FPO নিবন্ধন করা হয়েছে। ত্রিপুরা সমবায় সমিতির 5ম সংশোধনী 2025 পেশ করা হয়েছে, যাতে করে ইজ অফ ডুইং বিজনেসের অর্থাৎ ব্যবসার কাজ আরও সহজ করা যায় এবং সেই জন্য বিলের মাধ্যমে ত্রিপুরা সমবায় সমিতি 1974 বিধিবদ্ধ প্রক্রিয়া সমূহকে সরলীকরণ, ডিজিটাইজেশন এবং ডিক্রিমিনালাইজেশনের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া সোসাইটি রেজিস্ট্রেশন অ্যান্ড ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই বিলটিও পেশ করা হয়েছে, যাতে করে সমিতি নিবন্ধনের জন্য 1860 সালের মূল আইনটিতে নতুন ধারা ও বিধান সংযুক্ত করে আইনটিকে সংশোধিত করা যায়। কালভার্ট, অঙ্গনারী নির্মাণ এবং সাবমার্সিবল পাম্প, ক্ষুদ্র ব্যাসের ডিপ টিউবওয়েল ইত্যাদি স্থাপন করা হবে, তার জন্য 2 কোটি 73 লক্ষ টাকা ব্যয়িত হবে। 2025-26 অর্থবর্ষে তফসিলি জাতি কল্যাণ দপ্তর 20,000 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার জন্য 2 কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া 9,500 জন নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করা হবে। এর জন্য রাজ্যের 10% ব্যয়ভার হিসাবে 39 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। 23,500 জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হবে। এর জন্য রাজ্যের 10% ব্যয়ভার হিসাবে দরকার হবে 6 কোটি 38 লক্ষ টাকা। 8,140 জন ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকরের মেধা পুরস্কার প্রদান করা হবে।
যার জন্য 80 লক্ষ টাকা লাগবে। তাছাড়া 480 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে, যার জন্য 2,40,00,000 টাকা লাগবে। PM AJAY প্রকল্পের গ্র্যান্ট ইন এইড কম্পোনেন্ট থেকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য এবং নির্বাচিত 32টি তফসিলি জাতি অধ্যুষিত গ্রামে গ্যাপ ফিলিং ওয়ার্কের জন্য উক্ত প্রকল্পে আদর্শ গ্রামে কম্পোনেন্টের খাতে যে টাকা পাওয়া যাবে তার অবশিষ্ট অর্থরাশি থেকে 4,81,00,000 টাকা ব্যয় করা হবে। আসন্ন 2025-26 অর্থবর্ষে তফসিলি জাতিভুক্ত ছাত্রদের ছাত্রাবাসে আইটি পরিকাঠামো গড়ে তোলা তফসিলি জাতিভুক্ত পরিবারগুলির আয় বৃদ্ধি করার জন্য আমি মুরগি ও হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এছাড়াও তফসিল জাতিভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা মাছ, শুকনো মাছ এবং সবজি বিক্রি করবেন তাদের আর্থিক সাহায্য করা হবে। অন্যান্য পশ্চাৎপদ জনরাষ্ট্রীয় ওবিসি ওয়েলফেয়ার রাজ্য সরকার ওবিসি কল্যাণ দপ্তরের রাজ্যের ওবিসি অংশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে। বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে, যেমন বিভিন্ন স্কলারশিপ যোজনা, রাজ্য সরকার পরিচালিত ডক্টর B.R. আম্বেদকরের স্মৃতি স্বর্ণ পদক এবং মেধা পদক, ওবিসি অংশের অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা, দরিদ্র ওবিসি অংশের রোগীদের নিউক্লিয়ার বাজেট স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে বিগত 44,727 জন বেনিফিশিয়ারি লাভবান হয়েছেন এবং যার আর্থিক মূল্য হল 47,51,00,000 টাকা। এছাড়াও 2024-25 অর্থবর্ষে শেষে অবধি আনুমানিক 46,000 বেনিফিশিয়ারি লাভবান হবে, যার আর্থিক মূল্য আনুমানিক 50 কোটি টাকা। এর সাথে পশ্চিম ত্রিপুরা হাপানিয়াস্থিত মহিলা পলিটেকনিক কলেজে একটি 200 শয্যা বিশিষ্ট বালিকা আবাস স্থাপনের কাজ হাতে নেওয়া হবে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের আর্থিক সহায়তা, ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেকার ওবিসি যুব সম্প্রদায়কে স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম সহজ শর্তে ঋণ এবং বিভিন্ন প্রকার বাণিজ্য করার জন্য দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিচ্ছে। 2024-25 অর্থবর্ষে 97 জন বেনিফিশিয়ারি এই কর্মকাণ্ডে তারা লাভবান হয়েছেন, যাতে ব্যয় হয়েছে 1,78,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষে রাবার চাষের সাথে যুক্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের ল্যাটেক্স সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণ প্রাপকদের প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে। সংখ্যালঘু কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার সংখ্যালঘু সহ সমাজের সকল অংশের সার্বিক উন্নয়নের উপর সমধিক গুরুত্ব আরোপ করেছে। রাজ্য উন্নয়ন অগ্রগতির যাত্রায় কোনো অংশের মানুষ যাতে পিছিয়ে না পড়ে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে সুনিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াকফ সম্পত্তি সুরক্ষার জন্য 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার 63 লক্ষ টাকা ব্যয় করেছে এবং ওয়াকফ বোর্ডকে অনুদান হিসাবে 77 লক্ষ টাকা প্রদান করেছে। 2024-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত 12টি ব্লকে আর্থসামাজিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এইসব সংখ্যালঘু অধ্যুষিত ব্লক বিদ্যালয় সংগ্রহ, ছাত্রাবাস, অঙ্গনারী কেন্দ্র নির্মাণের জন্য 17,50,00,000 টাকা ব্যয় করা হচ্ছে। 2024-25 সালে স্কলারশিপ খাতে বাজেট বরাদ্দ ছিল 8,50,00,000 টাকা এবং 3,730 জন ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার জন্য 73 লক্ষ টাকা ব্যয়িত হয়েছে। 605 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য 3,02,00,000 টাকা ব্যয় করা হয়েছে। 13 জন ব্যবসায়ী এবং 16 জন শিক্ষার্থীকে ত্রিপুরা মাইনরিটি ওয়েলফেয়ার কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়েছে। পবিত্র হজ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে 42 জন তীর্থযাত্রী আর্থিক সহায়তা হিসাবে 55 লক্ষ টাকা ব্যয়িত হবে। 2025-26 অর্থ বছরে ওয়াকফ সম্পত্তি উন্নয়ন ও সুরক্ষার জন্য 1,20,00,000 টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংরক্ষিত সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সমাধানের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলিতে আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক ছাত্র খাতে 9,35,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে নজরুল ছাত্রাবাসের নির্মাণ কাজ সম্পন্ন হবে, এই জন্য 3,51,00,000 টাকা ব্যয়িত হবে। দুস্থ সংখ্যালঘু পরিবারগুলি জীবনযাত্রা বাড়ানোর জন্য আমি এক নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি। এই প্রকল্পের জন্য 2025-26 অর্থবর্ষে প্রাথমিকভাবে 1,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, সমাজের অনগ্রসর ও অবহেলিত অংশকে সামাজিক নিরাপত্তা প্রদান করার বিষয়টিকে আমাদের সরকার সর্বদাই অগ্রাধিকার দিয়ে আসছে।
সরকার সামাজিক ভাতার পরিমাণ মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 4,08,727 জন বেনিফিশিয়ারিকে বিভিন্ন যোজনার আওতায় সামাজিক ভাতা প্রদান করা হয়েছে, যার জন্য 518,11,00,000 টাকা ব্যয় হয়েছে। আমাদের সরকার বিশেষভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গজনদের সমান সুযোগ, তাদের অধিকার রক্ষা এবং তাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে ত্রিপুরা রাজ্য নীতিমালা ঘোষণা করেছে, যার নাম হল ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটি 2024। রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অর্থাৎ দিব্যাঙ্গজনদের জন্য বিবাহ অনুদান এবং পুনর্বাসন অনুদানও চালু করেছে। 18 বছর বয়স হওয়ার পর বিভিন্ন কেয়ার ইনস্টিটিউশন থেকে যে সমস্ত দিব্যাঙ্গজন বিদায় নেয়, মূলত তাদের জন্য এই গ্র্যান্ট। তাছাড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সদ্যজাত সন্তানদের চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনার আওতায় 3,205 জন গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শৈশব অবস্থা থেকেই শিশুদের প্রতিভা বিকশিত করার জন্য ধলাই জেলার 200টি অঙ্গনারী কেন্দ্রকে আধুনিক উপকরণে সমৃদ্ধ করা হয়েছে। আধুনিক উপকরণগুলির মধ্যে রয়েছে LED টিভি, আরও ওয়াটার ফিল্টার এবং ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ইত্যাদি। 2025-26 অর্থবর্ষে আমি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক একটি নতুন যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনার আওতায় রাজ্য সরকার অন্তদের পরিবারগুলির কন্যা সন্তানের বিবাহ ব্যয় নির্বাহ করবে, যার জন্য প্রতিটি কন্যা সন্তান পিছু 50,000 টাকা ব্যয় করবে রাজ্য সরকার। মহকুমা স্তরে গণবিবাহের আয়োজন করা হবে, এই উদ্দেশ্যে 10 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন যারা বিভিন্ন কারণে আগরতলা শহরে সেখানে রাত্রি যাপন করতে বাধ্য হয়, তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য আগরতলাতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশ যাত্রী নিবাস অর্থাৎ স্থাপন করার প্রস্তাব রাখছি। এই জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই মহতী সভাকে বড় আনন্দের সাথে জানাতে চাই যে রাজ্য সরকার চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস নামে একটি স্কিম চালু করতে যাচ্ছে, যার আওতায় মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের 5,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে যারা 2,000 টাকা করে ভাতা পাচ্ছেন তাদেরও আরও অতিরিক্ত 3,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই বিষয়ে বিশদ নির্দেশিকা তৈরি করবে। আমি এই যোজনাটির জন্য 40 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। 2025-26 অর্থবর্ষে আগরতলাতে মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি রিক্রিয়েশন সেন্টার স্থাপন করার প্রস্তাব রাখছি। এই সেন্টারটি স্থাপন করার জন্য প্রারম্ভেই 5 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনার আওতায় ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী অন্তদের পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যাই সেই সব কন্যা সন্তানের 18 বয়স হলে পরে নগদে সে উত্তোলন করা যাবে। এই উদ্দেশ্যে 15 কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। গ্রামোন্নয়ন 2024-25 অর্থবর্ষে 22,002টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এই উদ্দেশ্যে 146,68,00,000 টাকা ব্যয় হয়েছে। PM জনমনের আওতায় আদিম ও দুর্বল জনজাতি গোষ্ঠীর সময় অর্থাৎ PBTদের জন্য 8,221টি ঘরের অনুমোদন হয়েছে এবং তার মধ্যে 8,216টি ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। PM জনমনের আওতায় 221,47,00,000 টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত MGN রেগায় 1,117 কোটি টাকা ব্যয়ে 3,41,00,000 সমদ্বীপের সৃষ্টি করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সম্পূর্ণতা অভিযানের আওতায় 100% সম্পৃক্ততা অর্থাৎ স্যাচুরেশন অর্জন করেছে 6টি গুরুত্বপূর্ণ মাপকাঠিতে এবং তা সম্ভব হয়েছে নির্ধারিত সময়ের পূর্বেই। স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, সামাজিক উন্নয়ন এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এই অর্জন পরিলক্ষিত হয়েছে। রাজ্যের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই জেলায় এবং অ্যাসপিরেশনাল ব্লক যথাক্রমে গঙ্গানগর, দশদা এবং দামছড়ায়। আমাদের রাজ্য 682টি অমৃত সরোবর নির্মাণের কাজ সম্পন্ন করেছে। এই প্রকল্প বাস্তবায়নে 877.19 একর জমি ব্যবহৃত হয়েছে। রাজ্য সরকার এই অমৃত সরোবরগুলিকে 682টি স্বসহায়ক দলের হাতে তুলে দিয়েছে। রাজ্য সরকার অমৃত সরোবরের পরবর্তী পর্যায়ে আরম্ভ হতে যাচ্ছে এবং তার জন্য ইতিমধ্যে 112টি স্থান চিহ্নিত করেছে। 2025-26 অর্থবর্ষে MGN রেগার আওতায় প্রত্যাশিত অর্থের পরিমাণ হল 1,360 কোটি টাকা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় 1458 কোটি টাকা এবং টিআরএলের আওতায় 475 কোটি টাকা। বেতারতলে একটি 500 আসন বিশিষ্ট টাউন হল নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7,61,00,000 টাকা। 2024-25 অর্থবর্ষে 12,663 জন গ্রামীণ দলিত পরিবারভুক্ত মহিলাকে স্ব-সহায়ক দলসমূহে অন্তর্ভুক্ত করা হয়েছে। যথাযথ পর্যবেক্ষণ তত্ত্বাবধান সুনিশ্চিত করে। আইন, রাজ্য সরকার সমস্ত রকমের আইনি পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্রামগঞ্জ আদালত নির্মাণ, খোয়াই আদালত ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন, কৈলাসহরে আদালত ভবন নির্মাণ, আগরতলায় আদালত নির্মাণ, খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর, অমরপুর এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি আবাসন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষে 1110টি আইনি সচেতনতা শিবির আয়োজিত হয়েছে ত্রিপুরা আইন পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা, যাতে সর্বমোট 1,29,358 জন অংশগ্রহণ করেছেন। লোক আদালতের মাধ্যমে 42,910টি মামলা নিষ্পত্তি হয়েছে। 2025-26 অর্থবর্ষে কাঞ্চনপুর, জম্পুই জেলা, কর্মগাঁও, বিলোনিয়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। কর্মনিয়োগ, কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা। 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য 19টি জব ফেয়ার ও রিক্রুটমেন্ট ড্রাইভ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হয়েছে, যাতে 1035টি শূন্য পদের জন্য 2,871 জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবং 305 জন নিযুক্তি পেয়েছেন। এছাড়াও 10টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রামও সম্পূর্ণ হয়েছে, যেগুলিতে 273 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 82টি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আয়োজিত হয়, যেগুলিতে 12,009 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেছেন। একই সময় একটি ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে 200 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই অর্থবর্ষে রাজ্যে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অগ্নিবীর প্রকল্পের জন্য 28টি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং মোট 3,763 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেছেন। 2024-25 অর্থবর্ষে ত্রিপুরাতে 15 বছর তদূর্ধ্ব ব্যক্তিদের শ্রমবাজারে অংশগ্রহণের হার অর্থাৎ LFPR গ্রামাঞ্চলে 63.70% এবং শহরাঞ্চলে 52%, যা শ্রমবাজারে কর্মক্ষম জনসংখ্যার সক্রিয় নিযুক্তি সূচিত করে। ভারত সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ত্রিপুরাতে বেকারত্বের হারের উল্লেখযোগ্য হ্রাস প্রতিফলিত করে। 2023-24 অর্থবর্ষে রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, যা জাতীয় বেকারত্বের অনুপাত অর্থাৎ 3.2% চাইতে অনেকটাই কম। এই তথ্য 2018-19 সালের থাকা 10% বেকারত্বের হার থেকে উল্লেখযোগ্য উন্নতিকেই নির্দেশ করে। 2025-26 অর্থবর্ষ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সমূহ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করা হবে। সুশাসন, 2024-25 অর্থবর্ষে একটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সেল তৈরি করা হয় রাজ্যে, যাতে ভারত সরকারের অর্থমন্ত্রক অধীনস্থ অর্থনৈতিক বিষয়াদি দপ্তরের ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ড এর মাধ্যমে পিপিপি প্রকল্প সময় সহজতরভাবে বাস্তবায়ন করা যায়। এই পিপিপি সেল বিভিন্ন দপ্তরকে 26টি প্রস্তাবে মূল্যায়ন করেছে, যার মধ্যে 5টি প্রস্তাবের ক্ষেত্রে ফিজিবিলিটি রিপোর্ট জমা পড়েছে এবং একটি প্রকল্পের জন্য বরাদ্দ আহ্বান করা হয়েছে। এই দপ্তর রেকর্ড রিটেনশন অ্যান্ড ডিসপোজাল পলিসি 2023 আনয়ন করেছে। এই নীতি বিভিন্ন নথি ও খতিয়ানের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং যে সমস্ত বিধানের ব্যবস্থা করেছে আর যে সমস্ত নথি ইত্যাদি তার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নয় সেগুলির বন্দোবস্ত করা, যাতে করে দাপ্তরিক কাজকর্ম সুচারুভাবে পরিচালনা করা যায়। গত 2024 সালের জুন মাসে রাজ্য সরকার পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস পলিসি প্রণয়ন করেছে, যা সরকার সম্পদের নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সরকারি সম্পদ ব্যবস্থাপনার কর্মকুশলতা, সম্পদের স্থায়িত্ব, সম্পদের পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার প্রচেষ্টায় জনসচেতনতা বৃদ্ধি ও তাদের অংশগ্রহণ এবং তৎসঙ্গে রাজ্য নাগরিকবৃন্দের সামনে উত্তম রূপে রক্ষিত সরকারি সম্পদসমূহের দ্বারা সমরূপভাবে উন্মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশিকা প্রণয়নের ব্যবস্থা করেছে। রাজ্য সরকার রাষ্ট্রীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার সহায়তা বিভিন্ন দপ্তর, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সম্বন্ধীয় আইন, বিধি এবং নাগরিক ইন্টারফেস ইত্যাদির পর্যালোচনা করবে
এবং সেই সব বিধি ব্যবস্থাকে চিহ্নিত করবে, যার জন্য স্বল্প অপরাধে কারাদণ্ডে, উচ্চ মূল্যের জরিমানা, শাস্তি এবং ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেসের স্বার্থে এবং কমপ্লায়েন্স বার্ডেন কমাতে এবং অপ্রয়োজনীয় সমন্বয়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আইন ও বিধি চিহ্নিতকরণ করে সেই সব অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টিকারী আইন ও বিধি ইত্যাদিকে বাতিল করার দিক নির্দেশনা দেবে এবং সেই সঙ্গে কার্যক্রম পরিচালনা পরিবর্তন এবং নতুন আইন ও বিধি প্রণয়নের দিকে নির্দেশনা প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সুশাসন দিবসের প্রথম বর্ষপূর্তিতে এই উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশন অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাকে অন্যতম নলেজ পার্টনার হিসাবে সাথী করেছে এবং এই মর্মে একটি মৌ স্বাক্ষর করেছে। IIM কলকাতায় সহায়তায় TIFT ত্রিপুরাতে বিভিন্ন নিশ ইন্ডাস্ট্রি স্থাপনের সম্ভাব্যতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে এবং সেই সঙ্গে একটি স্কিল গ্যাপ অ্যানালাইসিস করার অভিপ্রায় রাখছে, যা রাজ্যের বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণের ক্ষেত্রে নীতিগত স্তরে হস্তক্ষেপের সহায়তা করবে, যা রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে। TIFT প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা এর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। নীতি আয়োগের সাপোর্ট মিশন অনুযায়ী তারই ISA কলকাতার সহায়তায় একটি জেলা সুশাসন সূচক অর্থাৎ ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স নির্মাণের উপরে কাজ করছে, যার মাধ্যমে সমস্ত মাঠ পর্যায়ক্রমে প্রশাসনিক ইউনিটসমূহের সমস্ত কর্মকাণ্ডের তত্ত্বাবধান সহজতর করার জন্য একটি রূপরেখা দেবে, যা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত কি পারফরমেন্স ইন্ডিকেটর সমূহের উপর ভিত্তি করে তৈরি করা হবে। TIFT 2025-26 অর্থবর্ষে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট স্কাউটস নামের একটি অনুষ্ঠানের আয়োজন করবে, যা যুব সম্প্রদায়ের মধ্যে বাণিজ্যিক উদ্যোগে স্পৃহা তৈরি করার জন্য একটি কর্মোচ্ছল পরিবেশ সৃষ্টি করবে। এই কার্যক্রমটি আগামী প্রজন্মের উদ্ভাবক এবং বাণিজ্য ক্ষেত্রে নেতৃত্বদানকারীদের অনুপ্রাণিত করার জন্য একটি ভিত্তিভূমি প্রদান করার অভিপ্রায় রাখে। এই উদ্যোগটি রাজ্যে একটি শিল্পোদ্যোগমুখী সংস্কৃতি তৈরি করার জন্য বদ্ধপরিকর, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এই আয়োজনটির মূল ধারণাটি হল ক্যাচ দ্য ইয়াং। TIFT টক্স এই কার্যক্রমের দ্বিতীয় সংস্করণ সুশাসন, উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে এই যে বেস্ট প্র্যাকটিসগুলি হয়েছে সেগুলো আলোকপাত করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাধারণ প্রশাসন, কর্মী ও প্রশিক্ষণ। রাজ্য সরকার প্রশাসনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছে। সিপার্টি তথা প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন 2023-24 সালে যেখানে 23টি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছিল, সেখানে 2024-25 সালে 87টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হয়েছে প্ল্যাটফর্ম অনলাইন ট্রেনিং প্রদানের জন্য সিপার্টে একটি 100 আসন বিশিষ্ট কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে এবং বর্তমানে এই ল্যাবটিকে আধুনিকরণ করা হবে। তাছাড়া এই প্রতিষ্ঠানটি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ সংস্থাসমূহের সাথে যৌথ উদ্যোগ অনলাইন ক্লাস এবং পরীক্ষা গ্রহণ করবে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন। নই মুম্বাইয়ের হালগড়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি ক্রয় করেছে রাজ্য সরকার এবং এই ভবনটি নির্মাণের কাজ শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতেও একটি নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করেছে, যার জন্য 23,66,00,000 টাকা ব্যয় ধার্য করেছে। ত্রিপুরা জনগণের সুবিধার্থে স্থললেক ত্রিপুরা ভবনের পরিবর্তনের কাজ হাতে নেওয়া হবে। 2024-25 অর্থবর্ষে ভবন সমূহের নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নয়াদিল্লির ত্রিকন্ডজিৎ মার্গসে ত্রিপুরা ভবনটির একটি অ্যানেক্স বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং সেই জন্য ব্যয় হবে 2,94,00,000 টাকা। সাধারণ প্রশাসন, পলিটিক্যাল। 2025-26 অর্থবর্ষে আমি চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্স ফর গ্রেটার সান অফ আর্মি, CAPF পার্সোনাল, ARBSF, CISF, CRPF, ITBP, NHG, SSB নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনা আওতায় রাজ্য সরকারের বিশেষ উদ্দেশ্যে প্রাণ উৎসর্গ করা আর্মি ও CAPF জওয়ানদের অবিবাহিত ও আর্থিকভাবে নির্ভরশীল কন্যা সন্তান বা পুত্র সন্তানদের 18 বছর ঊর্ধ্বে সামাজিক ভাতা প্রদান করা হবে। তবে এই ক্ষেত্রে সে আর্মি, CAPF পার্সোনাল অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। এই উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জন্য যোজনাটি আওতায় প্রাথমিকভাবে 2,40,00,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। শ্রম দপ্তর 2024-25 অর্থবর্ষে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিকদের সর্বমোট 19,80,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। 16,555 জন অসংগঠিত শ্রমিককে ই শ্রম পোর্টাল নিবন্ধিত করা হয়েছে।
ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির আওতায় 17,200 জন রোগী প্রাথমিক চিকিৎসা লাভ করেছেন, 2,968 জন রোগী সেকেন্ডারি চিকিৎসা লাভ করেছেন এবং 114 জন রোগী সুপার স্পেশালিটি চিকিৎসা ল্যান্ড করে চিকিৎসা লাভ করেছেন। 2024-25 অর্থবর্ষে 31 ডিসেম্বর 2024 তারিখ অবধি এ উদ্দেশ্যে 2,25 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ফ্যাক্টরি এবং বয়লার রাজ্য ধারাবাহিকভাবে কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এইসব কারখানা কর্মরত কর্মীদের সুরক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণের বিষয়গুলির অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2024 সালে 16টি নতুন কারখানা নিবন্ধন করা হয়েছে, যাতে করে রাজ্যের সর্বমোট কারখানার সংখ্যায় দাঁড়িয়েছে 757টি, যার মধ্যে প্রায় 61,000 জন কর্মী কাজ করছেন। এছাড়া 2টি নতুন বয়লার স্থাপন করা হয়েছে। এর ফলে রাজ্যে স্থাপিত সর্বমোট বয়লারের সংখ্যায় দাঁড়িয়েছে 57টি, যার মধ্যে 17টি হল পাওয়ার বয়লার। সুশাসনের অঙ্গ হিসাবে ত্রিপুরার বয়লার অধিনিয়মের সংশোধন করা হয়েছে ডিক্রিমিনালাইজেশন উদ্দেশ্যে, যাতে করে জনবিশ্বাস আইন 2023 অনুযায়ী বিভিন্ন অপরাধের ডিক্রিমিনালাইজেশন মাধ্যমে একটি ব্যবসা বন্ধ পরিবেশ সৃষ্টি করা যায়। 2025-26 অর্থবর্ষে দপ্তরটি অন্ততপক্ষে 300টি স্পট সেফটি সচেতন অভিযান এবং 10টি জেলাস্তরীয় সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করবে। অর্থ 10টি টিসিএস, সিসিএস, সিএসএস যোজনাকে এসএনএস স্পর্শের আওতায় আনা হয়েছে, যার ফলে রাজ্য সরকার 500 কোটি টাকা ইনসেন্টিভ প্রাপ্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজ্যের ই গ্যাস পোর্টাল এবং আরবিআই ইকুবের দেশমিক 2 একত্রীকরণের কাজ সম্পন্ন হয়েছে কর এবং কর ব্যতীত অন্যান্য রাজস্ব প্রাপ্তির জন্য। রাজ্য সরকার তার অধীনে থাকা মানব সম্পদের সুদক্ষ ব্যবস্থাপনার জন্য আগামী প্রজন্মে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজ্য সরকার রাজ্য অর্থ ব্যবস্থাপনা সুদক্ষ পরিচালনার জন্য আইএফএমএস এর বাস্তবায়ন করতে যাচ্ছে। জম্পুর জেলা কল্পকে আগামী অর্থবর্ষ থেকে 2টি নতুন সাব ট্রেজারি চালু হবে। এই মর্মে রাজ্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে। 2024-25 অর্থবর্ষে জিএসটি সংগ্রহের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য এবং তৃতীয় কোয়ার্টার অবধি এই খাতে 1,267 কোটি 38 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময় সংগৃহীত হারের চেয়ে 8.82% বেশি। ব্যাট সংগ্রহের ক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এবং এই খাতে 404 কোটি 2 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। এক্সাইজ ডিউটি সংগ্রহের মাত্র পূর্ববর্তী অর্থবছরের একই সময় সংগৃহীত হারের চেয়ে 13.09% বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ মাশুল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছর একই সময়ের সংগৃহীত হারের চেয়ে 16.15% বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জিএসটি জ্ঞান স্থাপন, মাননীয় অর্থমন্ত্রী প্রযুক্তির মাধ্যমে। এক সেকেন্ড, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিরোধী দল নেতা, যেহেতু সময় 1টা বেজে গেছে, আমরা টাইমটা বাড়িয়ে নেই। হ্যাঁ, এটা কন্টিনিউ, আমরা টাইমটা বাড়িয়ে নিলাম যতক্ষণ শেষ না। কারেক্ট, প্লিজ কন্টিনিউ। জিএসটি জ্ঞান স্থাপন, বিশ্লেষণাত্মক প্রযুক্তির মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ এক ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট গঠন ইত্যাদি। রাজ্য সরকার অডিট ডাইরেক্টরেটের দ্বারা অনলাইন অডিটের উপর বিশেষ গুরুত্ব স্থাপন করেছে। 2024-25 অর্থ বছরে অডিট ডাইরেক্টরেট দ্বারা রাজ্যের 1,260টি পঞ্চায়েতি রাজ সংস্থার অনলাইন অডিট সম্পন্ন করেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত পিএম এসবিওয়াই আওতায় 13,39,515 অ্যাকাউন্ট, পিএম জেজেবিওয়াই আওতায় 5,11,788 অ্যাকাউন্ট এবং এফপিওয়াই এর আওতায় 2,65,420 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য রাজ্যের বাজেট 32,423 কোটি 44 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 16.61% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। ব্যয়ের উৎস ব্যয়ের সংক্ষিপ্ত সারে পরের পাশে অনুযায়ী উপস্থাপন করা হল। রেভিনিউ অ্যাকাউন্ট 2025-26 আইটেম বি, রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 26,416.15 কোটি টাকা। এক্সপেন্ডিচার ক্ষেত্রে 24,520.18 কোটি টাকা। সারপ্লাস A1-A2 1895.97 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট
from loans and others, including public account and opening balance, 5,577.73 এবং expenditure 7,903.26, deficit B1-B2, deficit 2,325.53, total receipts A1 plus B1 31,993.88 এবং deficit total expenditure A plus 2 B plus 2 plus B2 32,423.44, budget deficit C minus D minus 429.56 crores। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটটি হলো আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, জয়